তারাপীঠে তারা মায়ের সন্তান সাধক বামাখ্যাপা সকল পুণ্যার্থীর কাছেই পরিচিত, কিন্তু আমরা কজনেই বা জানি তার গুরুদেবের সম্পর্কে? কে ছিলেন এই মহামানব বামাখ্যাপার গুরুদেব, যাকে স্বয়ং কাশ্মীরের মহারাজা অমর সিং সম্পূর্ণ নিজের খরচায় তারাপীঠের কাছেই বানিয়ে দিলেন বীরভূমের সবচেয়ে উঁচু শিব মন্দির, এবং মাসে মাসে পাঠাতে থাকলেন মন্দির চালানোর সমস্ত খরচ। এমনকি মহারাজা অমর সিংয়ের মৃত্যুর পর তার পুত্র হরি সিংও এই মন্দির চালানোর দায়িত্ব কাঁধে নিলেন। সাধক বামাখ্যাপার নানা কর্মকাণ্ড আমরা অনেকেই জানি, কিন্তু তার গুরুদেব থেকে গেছেন সবার অন্তরালে। তারাপীঠ মন্দির থেকে মাত্র কয়েক কিমি দূরেই বামাখ্যাপার গুরুদেবের সাধন ক্ষেত্র। চলুন আজ জেনে নিই সাধক বামাখ্যাপার গুরুদেবের অজানা কাহিনী, যা আগে কেউ বলেনি। ভারতবর্ষের সর্বত্রই শিব মন্দির ছড়িয়ে আছে, এবং প্রাচীন ভারতবর্ষের সবচাইতে যে দেবতা পূজিত হন উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত পর্যন্ত, দুটি বিগ্রহ সব জায়গাতেই দেখা যায় প্রায়। এক শ্রী গণেশ বিগ্রহ আর ভগবান শিবের বিগ্রহ। কেদারনাথ থেকে আরম্ভ করে রামেশ্বরম, এই যেখানেই যাবেন ভগবান শিবের এই মূর্তি সব জায়গাতেই বা মন্দির সব জায়গাতেই আছে। ডাবুগ্রামও তেমনি উন্মত্তেশ্বর ভৈরব বর্তমান তিনি তারামায়ের ভৈরব। এখন এই মন্দির সম্বন্ধে কিভাবে মন্দিরটি হয়েছিল এর একটা পৌরাণিক কাহিনী আছে এবং এর একটা বাস্তব কাহিনী আছে। পৌরাণিক কাহিনী জনশ্রুতি নির্ভর, আর বাস্তব কাহিনী যেটা হয়েছে সেটা জনশ্রুতি হলেও কিছু কিছু জায়গাতে তার উল্লেখযোগ্য ডকুমেন্ট বর্তমান, সেই ডকুমেন্টের মাধ্যমে প্রমাণিত হয় যে এগুলি বাস্তবেই হয়েছিল। বর্তমান মন্দিরের নির্মাতা বামদেবের গুরুদেব শ্রী শ্রী কৈলাসপতি মহারাজ। এখন এই কৈলাসপতি মহারাজ তার শৈশবকালে, তার জন্ম হয়েছিল বর্তমান নদিয়া জেলার উলো গ্রামে। তার নাম ছিল ভুবন মোহন মুখোপাধ্যায়। তো তিনি সম্ভ্রান্ত জমিদার সন্তান ছিলেন। সেই সময় ব্রিটিশ বিতাড়নের একটা হিড়িক পড়েছিল এবং তিনি ওই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন, এবং যেহেতু তিনি জমিদার পরিবারের সন্তান ছিলেন, অতএব তার বাড়িতে বন্দুক জাতীয় অস্ত্রাদি ছিল। শোনা যায় তিনি এই বন্দুকের সাহায্যে নাকি কোনো ইংরেজের একটা প্রাণনাশ করেন, এবং এই জন্য তাকে পুলিশ থেকে ধরার জন্য হুলিয়া জারি করা হয় এবং তিনি অ্যাবসকন্ডেড হন। এখন তিনি ওখান থেকে যখনই এই ঘটনাটি ঘটে, তারপর তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন স্থান ঘুরতে ঘুরতে বিভিন্ন তীর্থ দর্শন শুরু করেন, এবং মনের মধ্যে একটা আসে যেরকম যে আমার একটা হত্যাজনিত পাপ হয়েছে, তাই এটা স্খলন করা দরকার। এই জন্য তিনি কি হয়, ওখান থেকে বেরিয়ে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করার জন্য যাত্রা করেন। তারপরে ত্রিবেণী সঙ্গমে তিনি পুণ্য স্নান টান করেন। স্নান টান করার পর তিনি বিভিন্ন তীর্থ পর্যটন শুরু করেন। এই করতে করতে তিনি কৈলাসে আপনার হিমালয়ের পাদদেশে পৌঁছান। সেখানে গিয়ে দেখেন এক সাধু সাক্ষাৎ পান। সেই সাধুটি যে কে সেটা ঠিক বলা যাবে না, তবে তিনি সেখানে গিয়ে তার দেখা পান এবং তার কিছু কিছু কার্যকলাপে খুব আকৃষ্ট হন, এবং সেখানে তিনি ওই বয়স্ক যে সন্ন্যাসী ছিলেন, ধ্যানমগ্ন সন্ন্যাসী, তিনি তার কাছে গিয়ে তিনি থাকতে শুরু করেন। এইবার বয়স্ক সন্ন্যাসী যখন ধ্যান ধ্যান ভঙ্গ হয়, তারপরে ওনাকে দেখার পর একটি কথা বলে, কেবল একটি কথা বলেন যে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম।
শুধু এই কথাটি শুনেই কৈলাসপতি মহারাজ বা তখনকার তিনি ভুবন মোহন মুখোপাধ্যায় তিনি সেখানে থাকতে শুরু করেন। কিছুদিন থাকার পর তিনি জিজ্ঞাসা করেন, আপনি যে আমাকে বলেছেন যে আপনি আমার জন্য অপেক্ষা করছেন, তা আমি এর কারণটা জানতে চাই। তখন তিনি বলেন যে তুমি এই আশ্রমে থাকো, আশ্রমে পুজোর ব্যবস্থা করো এবং কিছু সাধন পদ্ধতি শেখো। এই সাধন পদ্ধতি তোমাকে পরবর্তী জীবনে তোমাকে দরকার হবে। তোমাকে যে কাজের ভার আমি দেব, সেই কাজটার জন্য সাধন পদ্ধতির দরকার। তিনি সেখানে দীর্ঘ প্রায় 11-12 বৎসর মন্দিরে পূজা অর্চা করেন এবং সাধু বাবার কাছ থেকে বিভিন্ন সাধন পদ্ধতি, বিশেষত পঞ্চমুণ্ডির আসনে কিভাবে যে সাধন পদ্ধতি সাধন ভজন করতে হয় বা সাধন যজ্ঞ করতে হয়, এই পঞ্চমুণ্ডি আসনে সাধন যজ্ঞ করার পদ্ধতি তিনি ওইখানে আয়ত্ত করেন। এইটা পরবর্তীকালে একটা বিশেষ ভূমিকা রেখেছিল। বামাখ্যাপা যখন পঞ্চমুণ্ডি আসনে যখন সিদ্ধি লাভ করেন, সেই ক্ষেত্রে তিনি একটা বিশেষ বড় এইখানে ভূমিকা ছিল আর কি। সেই জন্য তিনি এইটা ওই কৈলাসপতি মহারাজ ওইখানে সেটা আয়ত্ত করেন 12 বৎসর থেকে। যখন তিনি সেখানকার সমস্ত সাধন পদ্ধতি আয়ত্ত করে নিন, তখন তাকে বলেন সেই বয়স্ক সন্ন্যাসী, তোমাকে একটা বিশেষ কাজ করতে হবে। তোমাকে যেতে হবে একচক্রা গ্রাম, বীরভূম জেলার একচক্রা গ্রামে তোমাকে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাকে সেখানে শিব উন্মত্তেশ্বর ধ্যানে বিরাজ করছেন। সেই উন্মত্তেশ্বর ধ্যানে যে শিব বিরাজ করছেন, তার একটা মন্দির এখনো পর্যন্ত নির্মাণ হয়নি, তিনি খুব অবহেলিত অবস্থায় আছেন। তার একটা মন্দির তোমাকে নির্মাণ করতে হবে। দিয়ে তিনি সেই কাজের ভারটাকে দেন। এই কাজের ভার পাওয়ার পর তিনি বলেন যে এত দূর আমি এখান থেকে আবার যাব বীরভূম, বীরভূমে গিয়ে আমাকে সেই একচক্রা গ্রাম খুঁজতে হবে, তারপর কোথায় যে সেই মন্দির তাও জানা নাই, বা কোথায় ভগবান শিব উন্মোচনটা জানা আছে তাও জানা নাই, কি করে আমি কাজ করবো? এই কাজটা তো অসম্ভব কাজ। তারপর যে না, কোনো কাজটি অসম্ভব হবে না, তুমি এখন কাশীধাম যাত্রা করো। কাশীধাম যাত্রা করে সেখানে ভগবান বিশ্বনাথকে তুমি আগে দর্শন করো, তারপর অন্নপূর্ণা মন্দিরে প্রসাদ গ্রহণ করে তারপর তুমি পরবর্তী নির্দেশ পাবে। তারপর তিনি সেখান থেকে আসেন কাশীর বিশ্বনাথ মন্দিরে। কাশীর বিশ্বনাথ মন্দিরে বাবাকে দর্শন করার পর সেইখান থেকে তিনি অন্নপূর্ণা মন্দিরে যান। অন্নপূর্ণা মন্দিরে গিয়ে প্রসাদ পান, সেখান থেকে ফিরে আবার বিশ্বনাথ মন্দিরে আসেন। তারপরে তিনি স্বপ্নাদেশ প্রাপ্ত হন তিনি কিভাবে কোথায় যাবেন। দিয়ে ওখান থেকে আসেন তিনি রামপুরহাট স্টেশন। রামপুরহাটে নেমে তিনি তখন হাঁটা রাস্তাতে আসেন তারাপীঠ মন্দির। তারাপীঠ মন্দিরে সেখানে গিয়ে তারামার পুজো টুজো দেন এবং সেই রাত্রি তারাপীঠে অবস্থান করেন। তখন কিন্তু বামাখ্যাপার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই এই ভিডিওর দ্বিতীয় অংশ আসতে চলেছে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে শেয়ার করুন আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।